ওয়ার্ল্ড অফ মর্টালস নতুন এপিসোড। সো হে গাইজ, ওয়ার্ল্ড অফ মর্টাল সিরিজের এই এপিসোডের শুরু হয় গত এপিসোডের শেষ দৃশ্য থেকে, যেখানে আমাদের দেখানো হয় যে ড্রাগন আইল্যান্ডের ওপর এক অত্যন্ত ভয়ঙ্কর বিপর্যয় আসার কারণে শাও চ্যান এবং তার সাথে থাকা বাকি সবাই একটি ডেড সিটির মৃত শহর ভেতর চলে গিয়েছে। কিন্তু এই ডেড সিটির ভেতরেও ছিল অনেক আনডেড ঘোস্ট, প্রেতাত্মা, যারা দেখতে খুবই অদ্ভুত এবং বিপজ্জনক ছিল। এমনকি শাও চ্যান সেখানে ভেতরে যাওয়ার পর কিছু নতুন জিনিসও দেখতে পায়, কারণ সেখানে একটি ডিভাইন মনুমেন্ট, ঐশ্বরিক স্তম্ভ ছিল, যা ডিমনদের নিজেদের থেকে দূরে রাখার চেষ্টা করছিল। কিন্তু যখন এই লোকেরা আরও গভীরে পৌঁছে যায়, তখন তাদের সামনে উপস্থিত হয় ডাগুসোড ডিমন। এরপর আমাদের নতুন এপিসোড শুরু হয় এবং মুসি সিটিকে দেখানো হয়, যেখানে এখন শাও চ্যান এবং তার সাথীদের সামনে দাঁড়িয়েছিল সেই সোড ডিমন, যে একাই অনেকগুলো প্রেতাত্মার সাথে লড়াই করছিল। সে তাদের মেরেও ফেলেছিল। এই দৃশ্য দেখে শাও চ্যানের মনে হয় যে এই সোড ডিমন এখানে কি করছে, আর সে যদি এখানে থাকে তবে সেই সাদা পোশাক পরা মহিলাটি কোথায় যেতে পারে, কারণ এই তিনজন হঠাৎ করেই শাও চ্যানের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু এই সোড ডিমনকে সামনে দেখে মাংকি ইজেনের খুব রাগ হচ্ছিল, কারণ এই সোড ডিমনের কারণেই ইজেনের ভাইয়ের মৃত্যু হয়েছিল। এই সোড ডিমনের পাওয়ার লেভেল এতটাই বেশি যে তার সামনে আসা সমস্ত প্রেতাত্মা মারা যায়। সে এখন নিজের তলোয়ার মাটিতে ঘষতে ঘষতে শাও চ্যানের সামনে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আমাকে বলো, তোমরা কি এমন কোনো মহিলাকে দেখেছ যে সাদা কাপড় পরে আছে এবং যার হাতে একটি হোয়াইট জেড সোড, সাদা রত্নের তলোয়ার আছে? এটা দেখে লি রু ইয়ান শাও চ্যানকে বলে যে একবার ওর চোখের দিকে তাকাও, ওগুলো কতটা লাল হয়ে গিয়েছে। এর মানে এই লোকটা এখন কিলার মোডে আছে, তাই আমাদের ওর সাথে পাঙ্গা নেওয়া উচিত নয়। সেই মুহূর্তে যখনই একটি প্রেতাত্মা সোড ডিমনের ওপর হামলা করতে যায়, সোড ডিমন তাকে একটি মাত্র তলোয়ারের আঘাতেই ধ্বংস করে দেয়। সে যখন এখান থেকে যেতে শুরু করে, শাও চ্যান নিচে পড়ে থাকা কিছু অদ্ভুত পদার্থ দেখতে পায়। সে তার সাথীদের বলে যে এখানে থাকা এই প্রেতাত্মাগুলো সিটি গেটে থাকা প্রেতাত্মাদের থেকে অনেক আলাদা। তখন বাসনের কিং চ্যাং তাদের বলতে শুরু করে যে এদের আসলে সিটি গার্ডস বলা হয়, আর বর্তমানে এখানে যা ঘটছে তা অনেক বছরে মাত্র একবারই হয়, যখন ড্রাগন আইল্যান্ডের ডেড সিটির কাছে আসে। এই সব কিছু সে আগেই পুঁথিতে পড়ে রেখেছে। মিস্টার লু বলে, আচ্ছা, তুমি এই ব্যাপারে আর কি কি জানো? তখন ইয়াং কিং চ্যাং তৎক্ষণাৎ বলতে থাকে যে যদি তুমি আমার ওপর থাকা এই নিষেধাজ্ঞা ব্যান সরিয়ে দাও, তবে আমি তোমাদের পুরোপুরি সাহায্য করতে তৈরি আছি। কিন্তু লি রু ইয়ান সাথে সাথে শাও চ্যানকে মানা করে দেয় যে এমনটা করো না, কারণ এই মহিলা খুবই বিপজ্জনক। এই বিপদের সময় আমরা তার মোকাবিলা করতে পারব না। তখনই শাও চ্যান কিং চ্যাংকে বলে, দেখো, এই মুহূর্তে আমাদের সাথে দরদাম নেগোশিয়েট করার কোনো অধিকার তোমার নেই। তাই তোমার ভালো এতেই যে তুমি যা জানো আমাদের সব বলে দাও। হতে পারে আমি তোমাকে বেঁচে থাকার আর একটা সুযোগ দেব। কিং চ্যাং বলে যে সে কিছুই বলবে না। শাও চ্যান বলে যে সে তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে এবং সে ভালো করেই জানে যে তার জীবনের পরোয়া এখানে কেউ করে না। এরপর কিং চ্যাং তাদের সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তখন শাও চ্যান ইজেনের সাথে কথা বলতে থাকে। ইজেন বলে যে আমি ভেবেছিলাম আমি হয়তো আমার ঘৃণা ভুলে গিয়েছি, কিন্তু আমার হৃদয়ে এখনও সেই দৃশ্যগুলো ভেসে ওঠে যখন আমার চোখের সামনে আমার ভাইকে মারা হয়েছিল। আমি চেয়েও কিছু করতে পারিনি, তাই আমার ভেতরের রাগ আমাকেই কুড়ে কুড়ে খাচ্ছে। শাও চ্যান তাকে সান্ত্বনা দেয় যে চিন্তা করো না ভাই, আমি তোমার সাথে আছি। এরপর তারা এগিয়ে যেতে থাকে, কিন্তু সামনে কোনো নড়াচড়া দেখা যাচ্ছিল না। জানা যায় যে প্রাচীনকালে এখানে এক ভয়ঙ্কর যুদ্ধের পর এক শক্তিশালী ব্যক্তি এখানকার সব শক্তি শুষে নিয়েছিল, যার ফলে এটি একটি ডেড সিটি হয়ে যায়। এখানকার বাসিন্দারা হয়ে যায় ডেডলি ঘোস্ট, যারা রক্ত আর মাংসের গন্ধ সাথে সাথে অনুভব করতে পারে। হঠাৎ করেই একটি বড় দরজার ভেতর থেকে অদ্ভুত শক্তি বের হতে শুরু করে, কারণ সেখানে চারদিকে অনেক বিপজ্জনক প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছিল। সেই মুহূর্তেই একটি প্রেতাত্মা বেরিয়ে আসে এবং লি রু ইয়ান ও কিং চ্যাং দুজনকে তুলে নিয়ে যায়। শাও চ্যান বলে, না, এটা খুব খারাপ হল। তাদের পিছু নেওয়ার জন্য শাও চ্যান কোকোকে লাগিয়ে দেয়, যার ঘ্রাণশক্তি খুব প্রবল। কোকো পিছু নিতে শুরু করে এবং বাকি সবাই তার পেছনে ছুটতে থাকে। এখানকার শক্তির স্তর আরও শক্তিশালী হচ্ছিল। তারা খুব ডার্ক এনার্জির অন্ধকার শক্তি কাছে পৌঁছে যায়। শাও চ্যান বলে, এটা কোন জায়গা আর এখানে কে থাকে? হঠাৎ চারদিকের দরজা বন্ধ হতে শুরু করে। শাও চ্যান বলে,
এখানে আমাদের কোনো কিছুর সাথে পাঙ্গা নেওয়া চলবে না। তখনই একটি ডার্ক এনার্জির ঢেউ আসে এবং দরজাকে ভেঙে শিকলে বাঁধা একটি কফিন বাইরে বেরিয়ে আসে। এর ভেতরে কে আছে তা বোঝা যাচ্ছিল না। কফিনটি বাতাসে এমনভাবে ভাসছিল যেন ভেতরে কোনো ডিমন বসে আছে। সেটি হঠাৎ নিচে পড়ে এবং ভেতরে অনেক নড়াচড়া শুরু হয়। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ খুব শক্তিশালী বল দিয়ে শিকলগুলো ভাঙার চেষ্টা করছে। শাও চ্যান বুঝতে পারে যে এই সেই প্রেতাত্মা যে লি রু ইয়ান এবং বাকিদের অপহরণ করেছে। সে তার বন্ধুদের বলে বাকি জায়গাগুলো খুঁজে দেখতে এবং কোকোকেও সাহায্য করতে বলে। সবাই সেই প্রেতাত্মার মোকাবিলা করতে তৈরি হয়। সে সমস্ত শিকল ভেঙে বাইরে বেরিয়ে আসে। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ কেউ ভয় পেয়ে যায়। একে বলা হয় ইভিল ঘোস্ট। এই ইভিল ঘোস্ট শাও চ্যানের বন্ধুদের ওপর আক্রমণ করতে যাচ্ছিল, যা আটকানোর জন্য শাও চ্যান তার স্পিরিচুয়াল ফরমেশন ব্যবহার করে। শাও চ্যানের বন্ধুরা ভেতরে তল্লাশি করতে চলে যায়। এই প্রেতাত্মার রিফ্লেকশন অনেক ফাস্ট ছিল। সে তার সুপার ফাস্ট স্পিডের সাহায্যে শাও চ্যান এবং তার সাথীদের কড়া জবাব দিতে থাকে। শাও চ্যান লড়াই করতে করতে বুঝতে পারে যে একে হারানো সহজ হবে না। তাই শাও চ্যানকে সাহায্য করতে লু সামনে আসে। শাও চ্যান বলে যে এই প্রেতাত্মার শরীরে কোনো রিয়েল এনার্জি নেই, তবুও এর মুভগুলো আমাদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। লু বলে, তাহলে আমাদের জলদি এর পাওয়ার সোর্স খুঁজে বের করতে হবে। লু তার অস্ত্রের সাহায্যে আক্রমণ করে কিন্তু বুঝতে পারে যে প্রেতাত্মা উল্টো তারই এনার্জি শুষে নিচ্ছে। শাও চ্যান লুকে সাহায্য করে এবং নিজের স্পিরিচুয়াল ব্লেড ব্যবহার করে, কিন্তু এই প্রেতাত্মা নিজের শরীরের টুকরো আলাদা করে আবার জুড়ে নিতে পারত। লু বলে, চিন্তা করো না, আমার ভয়ের থেকে কেউ বাঁচতে পারেনি। সে শিকল দিয়ে প্রেতাত্মাকে বেঁধে ফেলে। একই সময়ে শাও চ্যান তার এম্পারার স্টার সোর্ড নিয়ে আসে এবং তার স্ল্যাশিং অ্যাটাকের মাধ্যমে ইভিল ঘোস্টকে শেষ করতে চায়। শাও চ্যান তলোয়ারটি ইভিল ঘোস্টের মাথায় ঢুকিয়ে দেয়। সে আহত হয়ে নিজের কফিনে পড়ে যায়। লু বলে, এত তাড়াতাড়ি কি মারা গেল? শাও চ্যান জানত এত সহজে সে মরবে না। সে চারপাশের এনার্জি শুষে নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। সে দুটি কফিন নিয়ে আসে এবং শাও চ্যান ও লুকে ঘিরে ফেলে যাতে তাদের ভেতরে বন্দি করে তাদের শক্তি নিতে পারে। তারা কিছু বুঝে ওঠার আগেই কফিনের ভেতর বন্দি হয়ে যায়। পরের দৃশ্যে সোর্ড ডিমন এবং মাংকি ইজেনের লড়াই দেখানো হয়। ডিমনের লড়াই করে খুব মজা লাগছিল, কারণ অনেক দিন পর সে সমান লেভেলের প্রতিযোগী পেয়েছে। সে বলে, তোমার সবচেয়ে শক্তিশালী মুভ বের করো, নইলে তুমি বাঁচতে পারবে না। ইজেনও জানত সে বেশিক্ষণ টিকতে পারবে না। সে তার হ্যাভেনলি বডি বজ্র টেকনিক ব্যবহার করে। একটি হ্যাভেন লেভেলের বডি তৈরি হয়। সোর্ড ডিমন খুশি হয়ে বলে, এখন মনে হচ্ছে তুমি প্রাণ বাঁচাতে পারবে। কিন্তু ইজেন যখন বডি ফর্ম করছিল তখন অনেক ডিমন ক্রো কাক এসে তাদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করে। সোর্ড ডিমন রেগে গিয়ে বলে, আমার লড়াইয়ে কাউকে ডিস্টার্ব করতে দেব না, পতঙ্গরা আমার রাস্তা থেকে সরো। সে তার স্ল্যাশিং অ্যাটাক দিয়ে কাকগুলোকে মারতে থাকে। ইজেন জানত সে এই শক্তি অল্প সময়ের জন্যই ব্যবহার করতে পারবে, তাই তাকে দ্রুত আক্রমণ করতে হবে। এরপর আবার শাও চ্যান আর লু র কফিন দেখানো হয়। ইভিল ঘোস্ট তাদের মারার চেষ্টা করছিল, কিন্তু শাও চ্যান কফিন থেকে বেরিয়ে আসে। সে অনুভব করে যে এই লোকটা আরও শক্তিশালী হয়েছে। লু ও কফিন থেকে বেরিয়ে আসে। ইভিল ঘোস্ট রেগে গিয়ে হামলা করে, যা শাও চ্যান এনার্জি শিল্ড দিয়ে আটকায়। ইভিল ঘোস্ট লুকে ধরার চেষ্টা করে, কিন্তু লু র কাছে টেলিপোর্টেশনের ক্ষমতা ছিল। তবে ইভিল ঘোস্টের একটি শক্তিশালী আঘাত লুকে জখম করে এবং শাও চ্যানের শিল্ড ভেঙে দেয়। শাও চ্যান লক্ষ্য করে যে ইভিল ঘোস্টের শরীরের ওপর থাকা কাপড়টি তার পাওয়ার সোর্স। লু বলে, তাহলে আগে ওর শরীরের চামড়া কাপড় টেনে বের করতে হবে। লু তার টেলিপোর্টেশন শক্তি ব্যবহার করে কাছে গিয়ে আক্রমণ করতে থাকে। তার টার্গেট ছিল সেই কাপড়টি। লু তার মাথায় আঘাত করলে প্রেতাত্মার শরীর কেঁপে ওঠে। শাও চ্যান তার স্টার সোর্ড নিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু প্রেতাত্মা সরে যাওয়ায় তলোয়ারটি তার হাতে ঢুকে যায়। ইভিল ঘোস্ট শাও চ্যানকে দূরে ছুঁড়ে ফেলে এবং তাকে মারার জন্য কাছে পৌঁছে যায়। তার নখগুলো খুব বিপজ্জনক ছিল। লি পেছন থেকে কেপ কাপড় টানার চেষ্টা করে, কিন্তু তারা একা পারছিল না। তখন কোকো তাদের সাহায্য করতে আসে। কোকো একটি বাবল বুদবুদ ব্যবহার করে ইভিল ঘোস্টের হাত জমিয়ে দেয়। শাও চ্যান বের হওয়ার সুযোগ পায়। সবাই মিলে কাপড়টি টানতে থাকে। কোকো কাপড়টিকে দুর্বল করে দেয়। শাও চ্যান তার তলোয়ার বের করে ইভিল ঘোস্টের সামনে পৌঁছে যায়। অবশেষে কাপড়টি বেরিয়ে আসে
এবং শাও চ্যানের আক্রমণে ইভিল ঘোস্টের মাথা কেটে পড়ে যায়। তার শরীর অদৃশ্য হয়ে যায়। সবাই অবাক হয় যে যার নিজস্ব এনার্জি ছিল না সে এত শক্তিশালী কিভাবে ছিল। তখনই লি রু ইয়ান এবং বাকিরা সেখানে আসে। কোকো তাদের বের হতে সাহায্য করেছে। লি রু ইয়ান বলে, তোমার এই ছোট বন্ধুটি খুব ভালো। শাও চ্যান বলে, বন্ধুত্বের এটাই মানে। তারা সেখান থেকে বের হওয়ার জন্য দরজা খুলে ভেতরে যায়। অন্যদিকে সিটির ভেতরে জাওকে প্রাণ বাঁচাতে দৌড়াতে দেখা যায়। কিছু প্রেতাত্মা তাকে মারার জন্য তাড়া করছিল। সে তার রিফ্লেকশনের সাহায্যে বাঁচছিল, কিন্তু প্রেতাত্মারা তাকে ঘিরে ফেলে। তখনই লেন নাও তার ড্রাগন নিয়ে সামনে আসে। সে জাওকে বলে পালিয়ে নিরাপদ জায়গা খুঁজতে, ততক্ষণ সে এদের সামলাবে। লেন নাও তার তলোয়ার দিয়ে প্রেতাত্মাদের মারতে শুরু করে। পরের দৃশ্যে শাওচ্যান তার বন্ধুদের নিয়ে আরও গভীরে পৌঁছায়। শাওচ্যান বলে, এই শহর ইভিল স্পিরিটে ভরা, সামনে আরও কত বিপদ আছে কে জানে। তখনই তাদের সামনে জাও দৌড়ে আসে। দুজনেই একে অপরকে দেখে অবাক হয়। জাও খুব অসহায় ছিল। শাওচ্যান তাকে নিয়ে মজা করে বলে, মনে হচ্ছে তোমাকে সেবা করার জন্য কোনো চাকর পাওনি, তুমি তো নিজের প্রাণও বাঁচাতে পারছ না। যাও বলে, শাওচ্যান, আমাকে হাত দেওয়ার চেষ্টা করলে আন্ডাইং সেক্টের লোকেরা তোমাকে ছাড়বে না। তখন লি রু ইয়ান সামনে এসে বলে যে, তোমার সাথী কিং চ্যাং অলরেডি শাওচ্যানের দাসী হয়ে গিয়েছে, সে কিছুই করতে পারবে না। তোমারও ভালো এতেই যে তুমি মুখ বন্ধ রাখো। যাও বিশ্বাস করতে পারছিল না। লি রু ইয়ান বলে, কে ও দাসী বানিয়ে সাথে নিয়ে চলো। যাও রেগে তলোয়ার বের করতে চাইলে শাওচ্যান বলে, প্রাণ বাঁচাতে চাইলে অস্ত্র নিজের কাছেই রাখো। সেই মুহূর্তে লেন নাও এর গলা শোনা যায়। সে বলে, নিজেদের ঝামেলা পাশে রাখো, কারণ এই পরিস্থিতিতে বাঁচতে হলে সবাইকে মিলে কাজ করতে হবে। লেন নাও আশায় যাও খুশি হয়। শাওচ্যান ভাবতে থাকে, এই ড্রাগনওয়ালি লেডি আসলে কে যে বারবার আমাদের সামনে চলে আসে। লেন নাও জানায় যে শহরে আসা অর্ধেক মানুষ আহত হয়েছে এবং যে কোনো সময় বড় বিপদ আসতে পারে, এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শাওচ্যান ভাবে এই লেডি আবার কেন আমাদের সামনে এল। এর পরের গল্প আমরা পরের এপিসোডে দেখব।